আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে দেখো। 2 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। 3 নম্বর ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই দুটো অধ্যায় তোমাদের পড়তে হবে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য এবং তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে সেখানে 1 ঘন্টা। ঠিক আছে, এপ্রিল মাসের প্রথমেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে ফার্স্ট সামেটিভ এক্সামের। এরপর দেখো তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে এমসিকিউ প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে 1 নম্বর মানের প্রশ্ন। এগুলো দেখো তোমাদের যে 2 নম্বর অধ্যায় সেখানে 4টি প্রশ্ন থাকছে এবং 3 নম্বর অধ্যায় থেকে থাকছে 2টি প্রশ্ন। তারপর 1 নম্বর মানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো থাকবে 4টা, 4 একে 4 নম্বর, প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে। তারপর 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, 2 দুগুণে 4 নম্বর, প্রতিটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 2টি থাকবে তার মধ্যে 1টি লিখতে হবে, এখানেও 2টি থাকবে তার মধ্যে 1টির উত্তর লিখতে হবে। এরপর 3 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও তাই 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে এবং তৃতীয় অধ্যায় থেকে 2টি থাকবে, 1টি লিখতে হবে। তারপর 5 নম্বর মানের প্রশ্ন দাও, তাই তোমাদের 5 নম্বর 2টির উত্তর লিখতে হবে। 5 নম্বর 10 নম্বর, প্রথম যে অধ্যায় অর্থাৎ 2 নম্বর যে অধ্যায় সেখান থেকে 2টির মধ্যে 1টি লিখতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর যে অধ্যায় সেখান থেকে হচ্ছে 2টির মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এরকম করে সাধারণত তোমাদের প্রশ্ন থাকবে ফার্স্ট সামেটিভ এক্সামে 30 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 6 = 6। এখানে 1 নম্বর দেখা হচ্ছে আরবরা সিন্ধু দেশ আক্রমণ করেন 712 না 729 খ্রিস্টাব্দে। উত্তর লিখবে 712 খ্রিস্টাব্দে। খলিফা ছিলেন মোহাম্মদ ঘড়ি। এরপর বাইতুল্লাহ আবু বকর, তো খলিফা ছিলেন এখানে উত্তর হবে আবু বকর। কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু উড়না নগরম, সঠিক উত্তর লিখবে নাড়ু। এরপর দেখো সকালোত্তর পথনাথ উপাধি ছিল শশাঙ্কের, হর্ষবর্ধনের না ধর্মপালের। তো সকালোত্তর পথনাথ এটা হচ্ছে হর্ষবর্ধনের উপাধি ছিল। তারপর দেখো বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750, 850 না 950 খ্রিস্টাব্দে। তো বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750 খ্রিস্টাব্দে। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন ভীমপাল, রামপাল, প্রথম মহিপাল। সঠিক উত্তর লিখবে এখানে রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। 2 নম্বর দেখা হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে 1 × 4 = 4। 2 এর 1-এর প্রশ্ন, কোন সেন রাজা পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন? উত্তর হচ্ছে বল্লাল সেন। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? উত্তর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হলো ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ গ্রন্থে। উত্তর হচ্ছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তারপর দেখো ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। তো ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। 3 নম্বর দাগে যে কোনো দুটির উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। এখানে 3-এর 1-এর প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার প্রধান দুটি অঞ্চলের নাম লেখো। তো প্রাচীনকালে বঙ্গ আর প্রাচীনকালে বঙ্গ বলতে কি, বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? তো দেখো প্রাচীন বাংলার প্রধান দুটি অঞ্চলের নাম পুন্ড্রবর্ধন ও বরেন্দ্র। আর প্রাচীনকালে ভাগীরথী ও পদ্মার মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ অঞ্চলকে বঙ্গ বলা হতো। তারপর লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম লেখন। তো লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম হলো জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধৈ এবং শরণ। ঠিক আছে, তারপর হচ্ছে ত্রিশক্তি দ্বন্দ্ব কাদের মধ্যে হয়েছিল? তো উত্তর ভারতের কনৌজ দখলকে কেন্দ্র করে 8ম 9ম শতকে পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে এক দীর্ঘ লড়াই সংঘটিত হয়। এই লড়াই ত্রিশক্তি সংগ্রাম নামে খ্যাত। সেন আমলের বিখ্যাত কবিদের নাম লেখো। তো সেন আমলের সবচেয়ে বিখ্যাত কবি হলেন জয়দেব, এছাড়াও ধৈ, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ ছিলেন সেন আমলের বিখ্যাত কবি। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর থেকে যে কোনো দুটির উত্তর লিখতে হবে এখান থেকেও 3 দুগুণে 6 নম্বর, অর্থাৎ প্রশ্ন আমার এখানে 3 নম্বর করে। প্রথম প্রশ্ন, শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্মবিদ্বেষী বলা হয়? তো শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এ কারণেই আর্য মঞ্জুষী, মূলকল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্মবিদ্বেষী হিসাবে সমালোচনা করা হয়েছে। 4-এর 2 নম্বর হচ্ছে টিকা লিখতে হবে মাৎস্যন্যায় সম্পর্কে। তো 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাৎস্যন্যায় বলা হয়। তারপর হচ্ছে দেখো 1 নম্বর এ দিয়ে লিখছি প্রভাব। 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর বাংলায় জোরজার মুলুকতার এইরকম একটি পরিস্থিতি চলতে থাকে। এই যুগে প্রত্যেক ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বণিক ও সম্ভ্রান্ত লোক ইচ্ছা অনুযায়ী নিজের এলাকা শাসন করতে
শাসন করত, ফলে বাংলায় কোনো কেন্দ্রীয় কোনো কেন্দ্রীয় রাজশক্তি বা শাসক ছিল না। তারপর দেখো এর পরিণতি কী হয়েছিল, বছরের পর বছর এই অবস্থা চলার পর বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সভা প্রকৃতিপুঞ্জ আনুমানিক 750 খ্রিস্টাব্দে গোপাল নামে একজনকে রাজা নির্বাচিত করে মাৎসন্যায়ের অবসান ঘটায়। গোপালের সিংহাসন লাভের মধ্য দিয়েই বাংলায় পাল বংশের রাজত্বের সূচনা হয়। তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। তো দেখো আমরা এখানে উত্তরটা লিখছি, এটা পাল আমল, এটা সেন আমল। তো নাম্বার এ হচ্ছে 400 বছরেরও বেশি স্থায়ী হয় পাল আমল, আর 100 বছরের কিছু বেশি স্থায়ী হয় সেন আমল। নাম্বার বি, জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন আর জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন। নাম্বার সি, সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন আর সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। তারপর দেখো 4 নম্বর টিকা লিখতে হবে শশাঙ্ক সম্পর্কে। শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। এরপর হচ্ছে তার রাজ্য বিস্তার সম্পর্কে লিখছি আমরা এখানে। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল, তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া, কঙ্কদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরপর হচ্ছে নাম্বার বি, তার কৃতিত্ব কী ছিল। শশাঙ্কের হাতে মৌখরী রাজা গ্রহবর্মা এবং পুষ্যপতি রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। পরবর্তী থানেশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্তু করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। পরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে যে কোনো দুটির উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, 5 দুগুণে 10 নম্বর, 5 নম্বর করে প্রশ্নের মান দুটির জন্য 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন। তো খ্রিস্টীয় 11 শতকে গজনীর সুলতান মাহমুদ আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল না, ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুণ্ঠন করে নিজ সাম্রাজ্যের উন্নতি কল্পে ব্যয় করা ছিল তার প্রধান উদ্দেশ্য। লুণ্ঠিত ধনসম্পদের ব্যবহার তিনি কীভাবে করতেন দেখো এখানে। ভারত থেকে লুণ্ঠিত ধনসম্পদে মাহমুদ 1 নম্বর হচ্ছে তার রাজধানী গজনী এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন। নাম্বার বি, গজনীতে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমু নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন। নাম্বার সি হচ্ছে গজনীতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে সেখানে ছাত্রদের বৃত্তি এবং শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছিলেন। তো এইগুলো হচ্ছে সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা যে সম্পদ সেগুলো এইভাবে তিনি ব্যবহার করেছিলেন। তারপর দেখো নাম্বার 5-এর 2 নম্বর দেখো, পাল ও সেন যুগে বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়। তো পাল ও সেন যুগে বাংলার সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল না, পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল, তবে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকের আর্থিক অবস্থা ভালো ছিল না। সমসাময়িক সাহিত্যে গরিব মানুষের জীবনের ছায়া পড়েছে। সমসাময়িক কবিদের রচনায় খিদেই কাতর শিশু, গরিব লোকের ভাঙা কলসি, ছেঁড়া কাপড় প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। চর্যাপদের একটি কবিতায় আছে, হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস। এটাই চরম দারিদ্র্যের নিদর্শন। পাল সেন আমলে গ্রামের সম্পন্ন কৃষকের জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে। এমন একটি রচনায় লেখা হয়েছে, বর্ষার জল পেয়ে চমৎকার ধান গজিয়েছে, গরুগুলো ঘরে ফিরে এসেছে, খেতে ভালো আখ হয়েছে, আর কোনো ভাবনা নেই। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ও অনমনীয় হয়ে পড়েছিল। এই সময় ব্রাহ্মণরা সমাজপতি হিসেবে সুবিধা ভোগ করত, অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলি করতে পারত। পাল সেন আমলে পোড়ামাটির শিল্প সামগ্রীতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন ও ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠেছে। প্রাচীন কাব্য থেকে জানা যায়, গরিব লোকের খাদ্য তালিকায় থাকত নানা ধরনের শাকসবজি। সেই সময় বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু প্রভৃতি শাকসবজি এবং কই, পুঁটি, মোরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাস ছিল। এছাড়া আখের গুড় ও দুধ ছিল বাঙালির প্রিয় খাদ্যবস্তু। পরের প্রশ্ন হচ্ছে বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। তো পাল রাজ ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত মগধে অর্থাৎ বিহারের ভাগলপুর জেলায় বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। নাম্বার এ, শিক্ষা পরিকাঠামো। বিক্রমশীল মহাবিহার ছিল নালন্দার মতো বিদ্যাচর্চার এক উল্লেখযোগ্য কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল প্রায় 3000। এই মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি পড়ানো হতো এবং
ভারত এবং ভর্তির জন্য ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। শিক্ষা শেষ হলে ছাত্রদের উপাধি দেওয়া হতো। নাম্বার বি, অধ্যাপক বৃন্দন। বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার জন্য 100-রও বেশি আচার্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তিপদ, কল্যাণ রক্ষিত, শ্রীধর, অভয়াকর গুপ্ত প্রমুখ। দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। নাম্বার সি, মহাবিহারের ধ্বংস সাধন। ধর্মপালের সময় থেকে পরবর্তী প্রায় 500 বছর বিক্রমশীল মহাবিহার শিক্ষাচর্চার অন্যতম কেন্দ্র ছিল। লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেন। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এক্সাম 2026 সালের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে কিন্তু আমরা দুটি সেট দিয়েছিলাম, 3 নম্বর সেট আমি তোমাদের দিলাম। এরপর আরও দুটি সেট তোমাদের দেবো টোটাল 5টি সেট আমি তোমাদের দেবো, ঠিক আছে? এই 5টি সেট তোমরা কিন্তু প্র্যাকটিস করবে ভালোভাবে, তাহলে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম কিন্তু খুব ভালোভাবে তোমরা দিতে পারবে। এই সেটগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় পড়বে, ঠিক আছে? আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে এর অ্যাপগুলো দেওয়া, মানে পিডিএফগুলো দেওয়া থাকবে। এবং অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা প্রথমে রেজিস্টার করে নেবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিটি নিজের এলাকার নাম লিখবে আর পাসওয়ার্ড দেবে এখানে নিজের মতো করে। তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় সেম ফোন নাম্বার, সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর অ্যাপের মধ্যে তোমরা ফ্রি কোর্স এবং পেইড কোর্স যেগুলো রয়েছে সেগুলো চালিয়ে ব্যবহার করতে পারো। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।